শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা সংক্ষিপ্ত রূপে। চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। সিলেটি ব্লগার ও মুক্তমনা লেখক অনন্ত বিজয় দাস হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে আজ। প্রায় 7 বছর পর আজ বুধবার 30 মার্চ দুপুরে ঘোষিত রায়ে 4 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খালাস পেয়েছেন একজন। এছাড়াও মৃত্যুদণ্ডপ্রাপ্তদের 20,000 টাকা করে জরিমানা এবং পলাতকদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। সিলেটের সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমিন বিপ্লব এই রায় ঘোষণা করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার আবুল হোসেন, খালপাড় তালবাড়ির ফয়সাল আহমদ এবং সুনামগঞ্জের তাহিরপুরের বীরেন্দ্রনগরের মামুনুর রশিদ এবং কানাইঘাটের ফালাজুর গ্রামের আবুল খায়ের রশিদ। আর খালাস পেয়েছেন বিতর্কিত ব্লগার শাফিউর রহমান ফারাবি। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে আবুল খায়ের রাশিদ এবং ফারাবি উপস্থিত ছিলেন আদালতে। আবুল খায়ের হোসেন, ফয়সাল আহমেদ, মামুনুর রশিদ পলাতক রয়েছেন এখনো পর্যন্ত। আরেক আসামি মান্নান ইয়াহিয়া 2017 সালের 2 নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 2015 সালের 12 মে সিলেট নগরীর সুবিদ বাজারের নুরানি আবাসিক এলাকায় নিজ বাসার সামনে খুন হন ব্লগার অনন্ত। পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি যুক্তি নামে বিজ্ঞান বিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন এবং এছাড়াও জ্ঞান এবং যুক্তিবাদী কাউন্সিলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। হত্যাকাণ্ডের পর অনন্তের বড় ভাই রত্নদেশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা 4 জনের বিরুদ্ধে মামলা করেছিলেন। মামলা এছাড়া উল্লেখ ছিল বিজ্ঞান বিষয়ে লেখালেখির কারণে অনন্তকে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে খুন করেছে। অভিযুক্তরা ছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার আবুল হোসেন, খালপাড় তালবাড়ির ফয়সাল আহমদ, সুনামগঞ্জের তাহিরপুরের বীরেন্দ্রনগরের মামুনুর রশিদ, কানাইঘাটের পূর্ব ফালাজুর গ্রামের মান্নান ইয়াহিয়া ওরফে মান্নান রাহি এবং ইবনে মঈন এবং কানাইঘাটের ফালজুর গ্রামের আবুল খায়ের রশিদ এবং সিলেট নগরের রিকাইবাজার এলাকায় বসবাসকারী সাফিউর রহমান ফারাবি। সিলেটে আলোচিত এই হত্যা মামলায় গত 29 সাক্ষীর মধ্যে 24 জন সাক্ষী দিয়েছেন এবং রায় বের হয়েছে আজ। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। মৌলভীবাজারের বড়লেখা থেকে মোটরসাইকেল চালিয়ে মৌলভীবাজারে এসেছিলেন বড়লেখা উপজেলার করমপুর গ্রামের মোহাম্মদ জাহিদুল ইসলাম নামে 24 বছর বয়সের এক যুবক। আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট পেলেও জীবিত বাড়ি ফেরা হয়নি তার, ফিরেছেন লাশ হয়ে। পথে এক দুর্ঘটনায় তার প্রাণ গেছে। রাজানগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের গোবিন্দবাড়ি এলাকায় মৌলভীবাজার বড়লেখা সড়কে আজ দুপুর 30 মার্চ 12টার দিকে এই ঘটনাটি ঘটেছে এবং পুলিশ সিএনজি অটোরিকশা চালককে আটক করেছে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম নিজের পাসপোর্ট নিয়ে বাড়িতে মোটরসাইকেল চালিয়ে মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। পাসপোর্ট নিয়ে ফেরার পথে দুপুর 12টার দিকে রাজনগর উপজেলার গোবিন্দবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা তার মোটরসাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে খবর পেয়ে রাজনগর থানা পুলিশ উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং মৌলভীবাজার হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় রাজনগর থানা পুলিশ গ্রামের আয়াস মিয়ার ছেলে সিএনজি অটোরিকশা চালক সুমন মিয়াকে আটক করেছে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহত অবস্থায় জাহিদুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং এই ঘটনায় চালককে আটক করা হয়েছে এবং তার অটোরিকশাটি পুলিশের হেফাজতে রয়েছে। হবিগঞ্জের মাধবপুরে চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রামের এক তরুণীকে নিয়ে এসে গণধর্ষণের ঘটনায় 2 ধর্ষককে গ্রেফতার করেছে র্যাব 9। আজ বুধবার বেলা 11:30টার দিকে র্যাব 9-এর লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান, এএসপি আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার শাহজির এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন মাধবপুর উপজেলার তাজপুর গ্রামের মৃত মধু মিয়ার পুত্র রফিক মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ বড়চর গ্রামের ইদ্রিস মিয়ার পুত্র মহিবুর রহমান ওরফে মামুন মিয়া। বিকাল 5টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে কমান্ডার মোহাম্মদ নাহিদ জানিয়েছেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কৃতকর্মের বিষয়টি র্যাবের কাছে স্বীকার করেছে। তারা চট্টগ্রামের হাটহাজারী এলাকায় তরুণীকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মাধবপুরে নিয়ে এসেছিল। পরে একটি ভাড়া বাসায় আটকে রেখে সংঘবদ্ধভাবে তারা তাকে ধর্ষণ করে। নাহিদ হাসান আরও জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অন্যান্যদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং এর পূর্বে জীবিকার তাগিদে শাহপুর এলাকায় একটি কোম্পানিতে কাজের জন্য গত 25 মার্চ সন্ধ্যায় মাধবপুর উপজেলার দরগা গেট এলাকায় পৌঁছেছিল সে।
একসময় একটি সিএনজি অটোরিকশা তাকে নিয়ে যাওয়া হয় এবং পরে একটি বাসায় আটকে রেখে করা হয় গণধর্ষণ। টানা ধর্ষণের ফলে তরুণী জ্ঞান হারিয়ে 27 মার্চ রবিবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের পাশে মুখ বেঁধে ফেলে যায় ধর্ষকরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। মাধবপুর থানার ইন্সপেক্টর গোলাম কিবরিয়া হাসান জানিয়েছেন, ভুক্তভোগী ওই তরুণী নিজেই বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। হবিগঞ্জ সদর উপজেলার শৈলজোড়া গ্রামের পার্শ্ববর্তী হাওরে মোটর পাম্পের মাধ্যমে সেচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মুখলেস মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মুখলেস মিয়া শৈলজোড়া গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র। আজ বিকেলে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মুখলেস মিয়া নামে ওই কৃষক হাওরে মোটর পাম্পের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ করে তাতে সেচ দিয়ে আসছিলেন। উল্লিখিত সময়ে তিনি তার নিজ জমিতে সেচ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎ তারের সাথে জড়িয়ে পড়ে। খবর পেয়ে স্বজনরা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর মডেল থানার ওসি মোহাম্মদ মাসুক আলী জানিয়েছেন, হাওড়ে সেচ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলার বগলাবাড়ির সীমানার গাছের পাতা রাখা নিয়ে চাচাকে লাঠি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক ভাতিজার বিরুদ্ধে। আজ বুধবার সকাল 8টার দিকেই ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তির নাম তুরাব আলী এবং বয়স ছিল 65। তিনি বগলাখাল গ্রামের মৃত জমির আলীর ছেলে। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসুক আলী জানিয়েছেন, তুরাব আলী ও তার ভাতিজা নূর আলীর মধ্যে বিরোধ রয়েছে। বুধবার সকালে তুরাব আলীর বাড়ির উঠানে ঝাড় দিয়ে গাছ থেকে ঝরা পাতাগুলো একত্রিত করেন। চাচা ভাতিজা একই বাড়ির বাসিন্দা হওয়ায় তুরাব আলীর পাতাগুলো ভাতিজার সীমানায় রাখেন। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাতিজা রজব আলী ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তুরাব আলীর মাথায় আঘাত করেন। এতে তুরাব আলী গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে তখন মৃত ঘোষণা করেন। ওসি জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসের আলোচনা সভার ব্যানারে মুজিব শতবর্ষের লোগো এবং বঙ্গবন্ধুর ছবি ব্যবহার না করায় সভাপতি এবং প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বুধবার দুপুরে নূরপুর ইউনিয়নবাসীর ব্যানারে ঢাকা সিলেট মহাসড়কের অলিপুর এলাকায় নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুখলেস মিয়ার নেতৃত্বে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা 1 ঘণ্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছিল। এ সময় মহাসড়কে প্রায় দীর্ঘ 1 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জের থানা পুলিশের আশ্বাসে অবরোধটি তুলে নেওয়া হয়। মানববন্ধনে বক্তারা বলেন, 24 ঘন্টার মধ্যে নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল এবং প্রধান শিক্ষক আব্দুল মান্নানের অপসারণ না করা হলে কঠোর আন্দোলন চালিয়ে যাবেন তারা। এর পূর্বে বিষয়টি অবগত করে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে চলে যাচ্ছি জাতীয় পর্যায়ে। পটুয়াখালীর গলাচিপায় মেহেদির রং মুছতে না মুছতে নববধূর রহস্যজনকভাবে মৃত্যু ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ছোট চাত্রা গ্রামে নববধূর স্বামীর নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। নিহত রোমান আক্তারের বয়স ছিল 19 এবং ওই গ্রামের বেল্লাল হাওলাদারের স্ত্রী ও দশমিনা উপজেলার পশ্চিম আলিপুর বাবুলের হাওলাদারের মেয়ে। গতকাল মঙ্গলবার রাতে ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ ঘটনার সাথে জড়িত নারীসহ 3 জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন নববধূর দেবর টিপ ফেরদৌস, শাশুড়ি স্বর্ণা বেগম, ননদ সীমা বেগম এবং এই ঘটনায় নববধূর মা সাজেদা বেগম বাদী হয়ে হত্যার অভিযোগ করে 5 জনের নাম উল্লেখ করে একটি গলাচিপা থানায় মামলা দায়ের করেছেন। আজ বুধবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার দুপুর 1টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত ইসলাম আনোয়ার। মামলার বিবরণে জানা যায়, গলাচিপা উপজেলার ডাকোয়া ইউনিয়নের ছোট চাত্রা গ্রামের শহীদুল হাওলাদারের ছেলে বিলাল হাওলাদারের সঙ্গে পার্শ্ববর্তী দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের পশ্চিম আলিপুর গ্রামের বাবুল হাওলাদারের মেয়ে রুমানা বেগমের বিয়ে হয়েছিল এবং পর থেকে স্বামী শ্বশুর বাড়ির লোকজন পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রুমানার উপর শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছিল। ক্রমেই নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। অবশেষে মঙ্গলবার সন্ধ্যা 6:30টায় বাড়ি থেকে লাশ হয়ে ফিরল নববধূ রোমানা। শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরুদ্ধ করে রোমানাকে হত্যা করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, এমনটাই অভিযোগ করেন রোমানার মা। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর থানার মর্গে প্রেরণ করেছে।
মঙ্গলবার রাতে পুলিশ টিপু ফেরদৌস, স্বর্ণা বেগম, সীমা বেগমকে গ্রেফতার করেছে এবং এই ঘটনায় নববধূর মা সাজিদা বেগম বাদী হয়ে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম বলেছেন, নববধূর গলায় নখের আঁচড় এবং জখমের চিহ্ন পাওয়া গেছে। রহস্যজনক মৃত্যুর ঘটনায় দেবর, ননদ এবং শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে। এবারে খেলার খবর। সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের জয় পাল্টে দিয়েছে আইসিসি ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ের মানচিত্র। আবারও শীর্ষ 10-এ উঠে এসেছেন সাকিব আল হাসান। তাসকিন আহমেদও দিয়েছেন বড় লাভ। বোলিং র্যাঙ্কিংয়ে সাকিব আছেন ৮ নম্বরে এবং শীর্ষ 10-এ তিনি দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার। এর আগে থেকে টপ 10-এ আছেন মেহেদী মিরাজ, যার অবস্থান 7। সিরিজ সেরা খেলোয়াড় তাসকিন আহমেদ 14 ধাপ এগিয়ে আছেন 34তম অবস্থানে। এটাই তার ক্যারিয়ারের সেরা অবস্থান। মুস্তাফিজুর রহমান রয়েছেন 16তম অবস্থানে। নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েলিংটনের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া। 45 ওভারে নেমে আসা ক্যারিবীয় মেয়েরা টসে জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠিয়েছিল। 305 রানের পাহাড় গড়ে সুবিধার বদলে অজিদের ক্যারিবীয়দের বিপদে ফেলে এই টার্গেট টপকাতে গিয়ে 37 ওভারে 148 রানে থেমেছে ক্যারিবীয়রা। 157 রানের বড় ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন সারাদিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু ঘটেছে। ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29,122 জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে। গত 24 ঘন্টায় সারা দেশে নতুন করে আর 72 জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা হল 19,51,504 জন। শনাক্তের হার 0.89%। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 876 জন। এই পর্যন্ত সুস্থ হয়েছেন 18,80,420 জন। গতদিন 8,063টি নমুনা পরীক্ষা করা হয় এবং পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 0.89%। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন সারাদিনের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।